হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কিসের উপর। আজকে টোটাল ভিডিওটি হবে রি-অ্যাটেম্পটে যারা আগ্রহী, অর্থাৎ যারা আবার রি-অ্যাটেম্পট করবেন ট্যাটের জন্য, স্পেশালি টিআরবিটি ত্রিপুরা ট্যাট পেপার 1 অ্যান্ড পেপার 2 বোথের কথা বলছে, তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা যারা প্রিপারেশন না করে একবার দিয়ে হঠাৎ করে কিছু নাম্বার করিয়ে নিয়েছেন, এই ভিডিওটি আপনাদের জন্য না। আপনাদের জন্য যদি ভিডিও করতে হয় তাহলে স্ট্র্যাটেজি ভিডিও ফর বিগিনার্স হবে। তো আপনারা কোনো রকমেই আমি মনে করি না রি-অ্যাটেম্পট করছেন, আপনারা ওটা দেখার জন্য দিয়েছেন, আপনারা টোটালি একজন বিগিনার। তো প্রথম থেকে আপনাদের শুরু করতে হবে। সুতরাং এখানে আপনাদের এই ভিডিওতে না দেখলেও চলবে। চলুন আজকের ভিডিওতে শুরু করছি। যারা রি-অ্যাটেম্পট দেবেন, আপনাদেরকে একটা বিষয় মেনশন আমার করতেই হয়। যারা এই শক্তিটা রেখেছেন রি-অ্যাটেম্পট দেবেন, তাদেরকে আমার প্রণাম। আসলে এই শক্তিটা আসো একটা বড় ব্যাপার, কারণ আমাদের সোসাইটিতে আমরা যদি দেখি, আমাদের যে বাধ্যবাধকতার মার্কস রয়েছে, অর্থাৎ 90, ওই 90টা যদি আমরা ক্লিয়ার করতে পারি অবশ্যই আমরা সাবাসী পাই। আর 90 নিচে যদি থাকে আমাদের হয়তো বা খোঁজ খবরও নেওয়া হয়ে থাকে না। 89, 87, 88 যাই পেয়ে থাকেন, আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার কেউ প্রয়োজন মনে করে না। তুলনার ক্ষেত্রে তারা এগিয়ে আসে। তো এই বিষয়টির থেকে উদ্ধার করে নিজেকে আবার পড়ার টেবিলে আনা বা ভাবা আমি রি-অ্যাটেম্পট দেবো আমার মা বাবার জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য, সত্যিই অভাবনীয়। তো আমি শেয়ার করছি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা বিষয় আমি এখানে আলোচনা করব। কি আলোচনা করব বিষয়টি আপনাদের দেখিয়ে রাখে, এবং ভিডিও লেন্থ কতটুকু হবে সেটা আমি মাপবো না। আপনাদের ধৈর্যের বিষয়টি হবে যে শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখব মেন্টাল কন্ডিশন এট প্রেজেন্ট টাইম, হোয়াট টু ডু নেক্সট, ফাইন্ডিং এরর, from where to start, how long it will be, how to tackle all the difficulties, routine and best timetable, sources, question difficulties, luck, lever and trick, 1 month, 2 month and 6 month, help yourself। এইসব বিষয়গুলো আমরা একটা একটা করে দেখব। আমি প্রত্যেকটা বিষয় লিখে রাখি, কারণ প্রত্যেকটা বিষয় ভেবে চিনতে সাজিয়ে রাখি, যাতে আপনারা বুঝতে সুবিধে হয়, আপনাদের বুঝতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো মেন্টাল কন্ডিশন অ্যাট প্রেজেন্ট টাইম, রিসেন্টলি ট্যাটটা গেল, ট্যাট 1 এবং ট্যাট পেপার 2, এবং খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিয়েছে। এবং রেজাল্টটা দেওয়ার একটা বেনিফিট আছে। কি বেনিফিট? বেনিফিটটার কথা বলছি আমি। বেনিফিটটা হচ্ছে আপনারা জেনে গেছেন কারা কোয়ালিফাইড আর কারা কোয়ালিফাইড নয়, নট কোয়ালিফাইড। তো জেনে যাওয়াতে সুবিধে কি হয়েছে? যদি আমার একটা দ্বন্দ্বে থাকা হয়, তাহলে হয়তোবা আমি পরবর্তী যে প্রিপারেশনটা নেওয়ার সময়, সেই সময়টা পিছিয়ে নিতে হবে, সময় চলে যাবে। কিন্তু আমি জেনে গেছি আমার যে রেজাল্ট হয়েছে সেখানে কোয়ালিফাইড স্টেটাস অর নট কোয়ালিফাইডের স্টেটাস, যদি নট কোয়ালিফাইডের স্টেটাসটাই লাগার কথা, যারা ভিডিও দেখছেন আশা করি নট কোয়ালিফাইডের স্টেটাসটাই লেগেছে, সেজন্যই ভিডিওটা দেখা হচ্ছে। এই মেন্টাল কন্ডিশনটা আপনাদের ফেস করতে হয়েছে, এটা টাফ, বাট এটা পজিটিভ যে খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে। আপনারা জেনে গেছেন যে আপনাদের এইবার হয়নি, এইবারের মতো সময় আপনাদের বন্ধু হয়নি। তো কি করতে হবে আমাদের অবশ্যই সামলে নিতে হবে। এখন সামলে নিয়েছেন দেখেই হয়তোবা এই ভিডিওটি আপনারা দেখছেন। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা যারা ভেবে নিয়েছেন এই ভিডিওটি দেখবেন, তারাই দেখছেন। তো মেন্টাল কন্ডিশন আপনার প্রেজেন্ট টাইমে বোথ সাইড পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পরিবারের কথা ভাবছেন, নিজের কথা ভাবছেন, এবং সব কিছু ভেবেই আপনার মনে হচ্ছে আপনার প্রিপারেশনটা নেওয়া দরকার, এবং সেটা সত্যি প্রশংসনীয়। এখন আপনার প্রিপারেশন নিতে হলে কি করতে হবে? প্রথম যে কাজটা আমি মনে করি, হোয়াট টু ডু নেক্সট, কি করতে হবে। একদম প্রথম বিষয়টি আমি মেনশন করব,
আপনার ভুলগুলো একটু দেখুন। কে ভুল? টিআরবিটির ভুলের কথা আপনি বাদ দিন। টিআরবিটি কী করছে সেটা আপনার দেখার দরকার নেই। আপনার হয়তোবা 88 আসছে, 89 আসছে। এবার যদি আমি বলি 89-এর কাট অফে আপনি যদি বিলিভ করে থাকেন, তাহলে আপনার কোনো পক্ষে লাকে ফেভার করছে না আপনাকে। তো সুতরাং কি করতে হবে? 88-89-এর কোটাটা আমাকে ধরতেই হবে না। আমার টার্গেট হতে হবে 100+। এবং আমি তো এক্সপেক্ট করি যে আপনাদের টার্গেট 110+ থাকারই দরকার। কেন কি? আপনারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন, তো সিট সংখ্যা প্রতিনিয়ত কমছে ইউআরের। তো এই বিষয়গুলো জানা দরকার, বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা দরকার। এখন আপনার কাজ কি? আপনি ফাইন্ডিং এরর, আপনার কোন কোন জায়গাতে ভুল রয়েছে সেগুলো বের করুন। পরীক্ষার হলে আপনি কি কি করেছেন, ওএমআর ফিল আপ করতে গিয়ে আপনার কি কি সমস্যা হয়েছে, আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছেন কি না, আপনার মক টেস্ট দেওয়া কতটুকু হয়েছিল, মক টেস্ট দিয়ে মক টেস্টগুলো অ্যানালাইসিস করা হয়েছিল কি না, প্রত্যেকটা সাবজেক্টে আমি কি কনসেপ্টের উপর ফোকাস করেছি নাকি রাট্টাফিকেশনের উপর ফোকাস করেছি। যদি রাট্টাফিকেশনের উপর ফোকাস করে থাকি তাহলে আমি কনসেপ্টের উপর ফোকাস করাটা দরকার। আর শুধুমাত্র কনসেপ্ট দিয়ে এক্সাম বের করা সম্ভব নয়, কনসেপ্টের সঙ্গে রাট্টাফিকেশনেরও প্রয়োজন রয়েছে। যেসব বিষয়গুলো আপনার মুখস্থ করতেই হবে সেসব বিষয়গুলো মুখস্থ না করে কোথায় যাবেন। তবে হ্যাঁ, কনসেপচুয়াল ক্ল্যারিটি অবশ্যই দরকার। প্রশ্নকে ডিল করতে হলে কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর ফোকাস করতে হবে। এবার কনসেপচুয়াল ক্ল্যারিটি কিভাবে আনবেন? কনসেপচুয়াল ক্ল্যারিটি আনার পেছনে একটা আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মনে হয়, সেটা হচ্ছে সেলফ স্টাডি। আপনি হয়তোবা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন কিংবা কারোর গাইডেন্স নিতে পারেন। ওই গাইডেন্স আপনার জন্য এনাফ না, বিলিভ মি। ওই গাইডেন্স, ওই কোচিং ইনস্টিটিউট আপনার জন্য এনাফ না, যতক্ষণ না আপনি আপনাকে সামলাচ্ছেন, আপনি আপনাকে বোঝাচ্ছেন, আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। শুধুমাত্র গেলেন, খাতা কলম নিয়ে গাদা গাদা নোট করে আনলেন, আপনার এই নোট আছে কিনা, ওই নোট আছে কিনা, ওই বিষয়গুলোর দিকে ফোকাস করলেন এবং জমাতে 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 এত নোট করে ফেললেন, নোটের হয়তো বা এতটুকু তাক হয়ে গেল একটা সাবজেক্টের জন্য। তো এই বিষয়গুলো কমাতে হবে, আপনার ভুলগুলো কমাতে হবে। কারণ ভুলগুলো কি করবেন? একটা A4 সাইজের পেপারে লিখুন প্লিজ, A4 সাইজের একটা পেপারে লিখুন, লিখে আপনার সামনের স্টাডি টেবিলে সেটে দিন, লাগিয়ে দিন এবং দেখুন, প্রতিনিয়ত দেখুন। পেজটা যদি খারাপ হয়ে যায় আবার সেগুলোকে লিখুন, লিখে লাগিয়ে রাখুন। লাগিয়ে রাখলে কী হবে? এই ভুলগুলো যাতে আমি না করি এটা আমার রিমাইন্ডার যাবে। যে কোনো বিষয় আমরা যখন দেখি অল্প করে বেশি করে, আমাদের চক্ষুন্দ্রিয় যেটা দৃশ্যের জন্য, আমার দেখার জন্য, সেটা কোনো না কোনোভাবে আমাদেরকে সচেতন করায়। ওই সচেতনের জন্যই আসলে দরকার আপনার প্রবলেমগুলোকে আগে বের করে আনা। এবার প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে পড়তে হবে, পড়ার টেবিলে বসতে হবে, যেই প্রবলেমগুলো যেভাবে সলিউশন করা দরকার ঠিক সেভাবেই করতে হবে। এখন ধরুন একটা কথা একটু আগেই মেনশন করলাম, রাট্টাফিকেশনের কথা। আপনি জানেন আপনার খুব বেশি পরিমাণ মুখস্থ করার ক্ষমতা রয়েছে, তো এই মুখস্থ করার ক্ষমতাকে আপনার কমাতে হবে না, কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটির দিকে ফোকাস দিতে হবে। উইকেস্ট যে পয়েন্টটা রয়েছে সেটাকে স্ট্রংগেস্ট করুন এবং অবশ্যই সিলেবাসকে খুব বেশি ফোকাস করুন, খুব বেশি, প্রত্যেকটা কিওয়ার্ডসকে ধরে ধরে পড়ুন। আশা করি এই পয়েন্টটা আপনাদের বোধগম্যতায় এসেছে। এবার বিষয় হচ্ছে কোথা থেকে স্টার্ট করব আমরা, ফ্রম হোয়ার টু স্টার্ট। আপনাকে ভাবতে হবে আপনি জিরো থেকে শুরু করছেন না, আপনাকে ভাবতে হবে আপনার কিছু নলেজ রয়েছে, সেখান থেকেই আপনি শুরু করতে যাচ্ছেন। অনেকে এখন এই মুহূর্তে নিজেকে ভাববেন যে 88, 87, 70, 80 যাই পেয়ে থাকুন, আপনারা ভাববেন যে জিরো থেকে স্টার্ট করতে হবে। মোটেই না, জিরো থেকে স্টার্ট করার কোনো প্রয়োজন এখানে নেই। কোথা থেকে স্টার্ট করবেন? একটু আগেই পয়েন্টটা আমি মেনশন করেছি, কি আপনার যে উইকেস্ট সাবজেক্ট রয়েছে,
আপনার উইকেস্ট সাবজেক্টকে ভালো করে বিষয়টা লক্ষ্য রাখবেন। উইকেস্ট সাবজেক্টকে আপনার স্ট্রংগেস্ট করতে হবে। এখন আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে এবং এই সময়ের ব্যবহার আপনাকে করতেই হবে। সুতরাং উইকেস্ট সাবজেক্টটাকে স্ট্রংগেস্ট করার দিকে আপনার ফোকাস করতে হবে। এবার ট্যাট 1-এর পার্সপেক্টিভে অনেকের হয়তোবা অঙ্কটা টাফ লাগে। এখন টাফ লাগলে কি আপনি কি করবেন না? অবশ্যই করতে হবে। অঙ্কের জন্য যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো রয়েছে সেগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। এবার ট্যাট 2-র কথা বলে, ট্যাট 2-র ক্ষেত্রে যারা সায়েন্সে বা আর্টসে রয়েছেন, যে সাবজেক্টটি আপনারা দেবেন, আপনার উইকেস্ট সাবজেক্ট কোনটা সেটা আগে দেখুন। ওই উইকেস্ট সাবজেক্টটাকে স্ট্রং করতে হবে, ওটাকেই বেশি সময় দিতে হবে প্রথম পর্যায়ে। আপনার ইন্টারেস্ট হারাবেন না। এবং কি করবেন, উইকেস্ট সাবজেক্টকে সঙ্গে আপনি স্ট্রংগেস্ট সাবজেক্টটাও অ্যাডজাস্ট করে নেবেন। মানে দুটো সাবজেক্ট একসঙ্গে পড়বেন যাতে কোনো রকমে ডিমোটিভেট হওয়ার চান্স না থাকে। আপনাকে আমি এখানে যেসব বিষয়গুলো বলবো আপনাকে অযথা চার্জ আপ করে দিয়ে পড়াশোনার জন্য বসিয়ে দেবো এমন কোনো ব্যাপার নয়। ফ্যাক্টগুলো অ্যানালাইসিস করব। অনেক স্টুডেন্টকেই দেখা হয়েছে আমার ওই অল্প সময়ের মধ্যে, যাই যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। তো উইকেস্ট সাবজেক্টকে আপনি স্ট্রংগেস্ট করার দিকে মনোযোগ দিতে হবে এবং কোথা থেকে স্টার্ট করবেন সেটা আপনার যে নলেজ রয়েছে সেখান থেকে স্টার্ট করবেন। মানে ধরুন আপনার হিস্ট্রিতে কথার কথা অ্যানশিয়েন্টটা ভালো রয়েছে, ওই অ্যানশিয়েন্টের উপর ফোকাস করুন। ফোকাস করতে করতে সামনের দিকে এগিয়ে যান। আপনি ভাববেন না আপনার মধ্যে কিছু নেই। যেখানে আপনার উইকেস্ট পয়েন্ট সেখান থেকেই আপনি শুরু করুন, সঙ্গে স্ট্রংগেস্ট পয়েন্টটাকেই ধরতে থাকুন। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। এবার কত সময় লাগবে? আপনার কাছে এখন সময় আছে, আপনি সময়টাকে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন একটু পরেই রুটিন টাইম টেবিলে আসছি। এখন কত সময় লাগবে? অনেকের আপনি এখন ইন্টারভিউ দেখবেন ট্যাট কোয়ালিফিকেশানের উপর। আমার অনেক সময় এই বিষয়গুলো দেখে অবাকও হই, আবার হাসিও পাই, আবার ভাবি সত্যি এরকম হতে পারে যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আমি ট্যাট কোয়ালিফাইড করে নিয়েছি। এইসব কোয়ালিফিকেশান তখনই আসে যার বেসিক ক্লিয়ার থাকে। এখন আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনাকে অ্যাটলিস্ট 6 মান্থস তো দিতেই হবে। আপনাকে 4 to 5 মান্থস আপনার পড়াতে লাগবে এবং 1 মান্থ রিভিশনের জন্য লাগবে। অ্যাটলিস্ট 6 মাস লাগবে। এবং যারা স্লো লার্নার আছেন, অস্বীকার করার কিছু নেই, যারা স্লো লার্নার তাদের জন্য 8 থেকে 9 মাস তো দিতেই হবে। মানে একটা টাইম টেবিল আপনি জবটা করবেন, অনেক বছরের জন্য করবেন। এবং জব বলতে আসলে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আপনাকে ক্রস করতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে। তো ওই টেস্টের জন্য আপনার তো কিছু জিনিস দরকার, কিছু স্যাক্রিফাইসের দরকার। সময়টা আপনাকে দিতেই হবে, এটা ডিমান্ড। এখন যাদের বেসিক ক্লিয়ার তারা কম সময় দিলে চলবে, যারা স্লো লার্নার তাদেরকে বেশি সময় দিতে হবে, এবং যারা অ্যাভারেজ তাদেরকে 6 মান্থ দিলেই হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কত সময় আমাদের দিতে হবে। এবং তার সঙ্গে আমরা দেখব যে আমাদের ডিফিকাল্টিসগুলোকে, আমাদের যে প্রবলেম হয়েছিল ওএমআর শিটে বা যে কোনো ক্ষেত্রে, এগুলোকে আমরা কিভাবে সলভ করব। এখন পরীক্ষার হলের একটা প্রবলেম, আপনি যদি পরীক্ষার হলে ঘাবড়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি পরিমাণে মক টেস্ট দিতে হবে। এবং একটু আগের কথাটা আবার মেনশন করতে হবে যে আপনার যে ডিফিকাল্টি সাবজেক্টটা রয়েছে সেটাকে আরও ভালোভাবে ফোকাস করুন, আপনি আরও ভালোভাবে দেখুন, সেটাকে স্ট্রংগেস্ট করুন। এবং এই ডিফিকাল্টিস ছাড়াও আরও একটা ডিফিকাল্টিস রয়েছে, সেটা হচ্ছে সোসাইটির পার্সপেক্টিভ। আপনার উপর অনেকের আশা রয়েছে, পরিবারের আশা রয়েছে। সোসাইটিকে সবসময় খারাপও বলা যাচ্ছে না, আবার ভালোও বলা যাচ্ছে না। এটা আমাদের মাঝামাঝি অবস্থানেই রয়েছে। আমাদের ভালো চাওয়ারও লোক রয়েছে সোসাইটিতে, আমাদের খারাপ চাওয়ারও লোক রয়েছে। খারাপ চায় না আসলে, ওই সিচুয়েশনের বোধ হয় উনি খারাপ চাইতে বাধ্য হন বলেই খারাপ চান। তো এইসব ডিফিকাল্টিসে আপনাকে হয়তো বা তুলনার সম্মুখীন হতে পারে, বা আপনাকে জিজ্ঞেস করতে পারেন কতবার দিয়েছিস, কয়বার হয়েছে, আর কতবার দিবি, বা বাড়ির মানুষ থেকেও শুনতে পারেন। কিন্তু আপনাকে এইসব বিষয়গুলো সহ্য করতে হবে।
প্লিজ আপনার এতদিন যেহেতু আপনি বিষয়টির দিকে লক্ষ্য করেছেন এবং আপনি ভেবে নিয়েছেন যে অ্যাটেম্প্ট করবেন, তাহলে এসব বিষয়ে আপনাকে সহ্য ক্ষমতা বাড়াতে হবে। এই বিষয়গুলোকে ট্যাকেল করার জন্য আপনার সঙ্গে কেউ থাকবে না, আপনাকে আপনার জন্য লড়তে হবে। সহজ কথায় আপনাকে আপনার জন্যই লড়তে হবে। এবং আমরা যদি দেখি সোসাইটির পার্সপেক্টিভ আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা ওদেরকে কিছু একটা গিফট করতে পারবো। তো আমার মনে হয় এখান থেকে আমরা পজিটিভ কিছু সাইন নিয়ে আমাদের চলা দরকার। এবার রুটিনটা কি করে করব? একটা সপ্তাহ ধরুন, একটা উইকে আপনি কটা সাবজেক্ট রাখবেন? আপনার যদি 5টা সাবজেক্ট হয়, আমি সাজেস্ট করব আপনি অবশ্যই একটা উইকে 3টা সাবজেক্টই রাখবেন এবং 3টা সাবজেক্টকে বারবার ভালো করে পড়বেন, টার্গেট নিয়ে পড়বেন। এবং এটা বলে রাখি যে হযবরল যখন সবগুলো সাবজেক্টকে মিলিয়ে ধরতে যাবেন প্রথম পর্যায়ে, তাহলে হযবরল হয়ে যাবে, বিশৃঙ্খল অবস্থা হয়ে যাবে। আপনি কোনো যেটা করতে চাইবেন সেটাই হবে না, বাকি সব কিছু হয়ে যাবে। ডিপ্রেসড হয়ে যাবেন, কাজ হচ্ছে না সেটার দিকে মনোযোগ দেবেন। তো এইসব বিষয়গুলোর দিকে ফোকাস না করে রুটিনটার মধ্যে আপনি 3টা সাবজেক্ট রাখুন প্রত্যেক দিন, এবং সপ্তাহের মধ্যেও 3টা সাবজেক্ট রাখুন, এবং প্রথম পর্যায়ে 2 থেকে আড়াই মাস আপনার উইকেস্ট সাবজেক্টের দিকে দিন। 2 থেকে আড়াই মাস মানে 75 দিন, 75 ডেজ আপনি পাবেন, চিন্তা করবেন না দিন নিয়ে, আপনি পাচ্ছেন। শুধু কথা হচ্ছে সময়ে তাকে কাজে লাগানো সঠিক সময়ে হচ্ছে না। 75 ডেজ আপনি পাবেন। ওই 75 ডেজে আপনি উইকেস্ট সাবজেক্টগুলোকে খুব বেশি ফোকাস করুন এবং সেগুলোকে স্ট্রংগেস্ট করুন। এবং আপনার জন্য হচ্ছে 150, আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভয়েড করে যান, 15 বা 30 করে অ্যাভয়েড করে যান, সে একটা নাম্বার করে একটা পোর্শন করে অ্যাভয়েড করে যান, সেরকম কমাতে থাকলে তো প্রত্যেকটা কোয়েশ্চেনই কমে যাবে, মানে আপনার কাছে কিছুই থাকবে না। তো আপনার কাছে কিছু না থাকার চাইতে প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে পড়ে, ভালোভাবে আলোচনা করে, নিজেকে বুঝিয়ে কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে, রাট্টাফিকেশন নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। এবং প্রত্যেক দিনের রুটিন রাখুন। অবশ্যই একটা চেকলিস্ট ক্রিয়েট করুন। চেকলিস্টের কথা আমি আগেও বলেছি। হোয়াট ইজ চেকলিস্ট? চেকলিস্টে রাখুন যে আজকে কত তারিখ, আজকে কথার কথা ধরুন 21 তারিখ 6 মাস 2025। 21 তারিখে আমাদের প্রত্যেক দিন শিডিউলে থাকবে কয়টা সাবজেক্ট? 3টা সাবজেক্ট। 21 তারিখে আমি কি 3টা সাবজেক্ট কমপ্লিট করতে পেরেছি? হ্যাঁ পারলাম, প্রথমটা পারলাম, দ্বিতীয়টা পারলাম, তৃতীয়টা পারলাম না। 22 তারিখে প্রথমটা করলাম, দ্বিতীয়টা করলাম না, তৃতীয়টা করলাম। 23 তারিখে আমি সবগুলোই করলাম। এইভাবে আপনার রেকর্ডটা আপনি রাখতে পারেন। রুটিন বিষয়টা একটা অদ্ভুত বিষয়। পৃথিবীতে সহস্র রুটিন হয়ে যায় কিন্তু মানা হয় না। কিন্তু ওই রুটিনটা করলে যে সময়ের জন্য যতটুকু পরিমাণ মানা হয়ে থাকে, সেই পরিমাণ বেনিফিট আপনাকে দেবেই। আপনি 100টা রুটিন বানান, সময়ে চেঞ্জ করুন, কিন্তু কথা হচ্ছে আপনার রুটিনে অ্যাটলিস্ট 10 ডেজ তো থাকুন, সেটার বেনিফিট আপনি পাবেন, অবশ্যই পাবেন। মিলিয়ে নেবেন আমার কথাটা। রুটিনে থাকলে একটা বেনিফিট পাওয়া যায় টাইম ম্যানেজমেন্টের। আমাদের কাজ প্রচুর রয়েছে, অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন, সময় দিতে পারেন না, এবং পরীক্ষার আগে দিয়ে হয়তো বা আপনাদের দৌড়ঝাঁপ শুরু হয়। সেটা কিন্তু কোনোভাবেই এইবারের জন্য, এই অ্যাটেম্পটের জন্য কাম্য নয়। সময় থাকতেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। এবার আমরা আসি পরের বিষয়ে। পরের স্লাইডে যে বেস্ট টাইম টেবিল, আপনার যে সময় পড়তে সুবিধে হয়, মানে আপনি যে সময় অ্যাক্টিভ থাকেন। আমার পার্সোনালি ফিল হয় আমার পড়াশোনার ক্ষেত্রে রাতের বেলা অ্যাক্টিভ থাকি আমি। সেটা 2টো, 2:30 বা 1টা, 2টো, যেরকম করেই হোক। তো আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? আপনি কি সকালে উঠে পড়তে ভালোবাসেন, বা আপনার পড়াগুলো মনে থাকে কি? এটা আপনার উপর টোটালি ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী রাখবেন। প্রথম পর্যায়ে 6 ঘন্টা পড়তে যাবেন না, প্রথম মোটিভেট হয়ে 8 ঘন্টা পড়তে যাবেন না, 10 ঘন্টা পড়তে যাবেন না, নো নিড। প্রথম দিন ধরেছেন 2 ঘন্টা পড়ুন, এই 2 ঘন্টাকে ইমপ্রুভ করতে করতে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি সেটাকে 6 আওয়ার্সে নিয়ে যান, এবং সেটাতে অ্যাটলিস্ট 45
থেকে 50 ডেজ কনস্ট্যান্ট থাকুন, এরপর বাড়াতে থাকুন। আপনি যদি 7 আওয়ার্স 8 আওয়ার্স পড়তে পারেন সেটা আপনার জন্য ভালো। প্রথম পর্যায়ে 2 আওয়ার্স রাখুন, 6 আওয়ার্স রাখুন। আর যাদের খুব বেশি পরিমাণ কাজ থাকে তারা অবশ্যই 4 আওয়ার্স দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। 4 আওয়ার্স তো লাগবেই, পার ডেতে 4 আওয়ার্স লাগবে, এটাতে এই রিকোয়ার্ড টাইম টেবিলে আপনারা যাবেন। এরপর আমরা যে বিষয়টি দেখব, অনেকেই রয়েছেন ওয়ার্কিং প্রফেশনাল, অর্থাৎ বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারাও ট্যাটে অ্যাটেম্প্ট করতে চান। তো আপনাদের জন্য বেস্ট টাইম টেবিল কী হবে? আপনারা অনেকেই কাজ করে থাকেন, আমি নিজেই অলরেডি যুক্ত রয়েছি, বুঝতে পারি বিষয়টা অনেক হ্যাকটিক লাইফস্টাইল হয়ে যায়, মানে একটা রেগুলার রুটিনে থাকতে হয়, অনেক সময় একঘেয়েমি চলে আসে, পড়তে ইচ্ছে হয় না। কিন্তু নিজে যদি কিছু পেতে হয় ওই স্যাক্রিফাইসগুলো করতে হবে। যখন ঘুম আসে ঘুমটাকে রিমুভ করতে হবে, আর এক্সট্রা যে কাজগুলো রয়েছে তার ফাঁকে যদি আপনি কোনো টাইম পেয়ে থাকেন সেটা করবেন। এবং আমি জানি আপনি যতই বিজি হয়ে থাকুন আপনার কাছে 6 আওয়ার্স আসবেই, এই 6 ঘন্টা আপনার কাছে আসবেই। ওই 6 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নষ্ট না করে আপনি পড়ার টেবিলে বসুন, বই নিয়ে বসুন, দেখবেন আপনার হয়ে যাবে। ওয়ার্কিং প্রফেশনালের একটা বেনিফিট থাকে যে ফিনান্সিয়াল যে কন্ডিশনটা থাকে হয়তো বা অতই ইমপ্রুভ নয়, কিন্তু একটা টাকার সাপোর্টের কারণে সেদিকে আর বেশি চিন্তা করতে হয় না যে আমার তো একটা ব্যাক সাপোর্ট রয়েছে, সেখান থেকে দাঁড় হওয়া যায়। তো এটাকে আপনারা মিস করবেন না, সঙ্গে এটাকেও কাজে লাগান, এটা আপনার জন্য গিফট ধরুন। এরপর সোর্সেস, এবার আপনারা জিজ্ঞেস করবেন কোথা থেকে পড়বো, কি পড়বো। এই সোর্সেসের জন্য মানে কি কি বিষয় লাগবে সেগুলোর জন্য একটা এক্সট্রা ভিডিও প্রয়োজন। এই ভিডিওতে সেই সব বিষয়গুলো আলোচনা করা যাচ্ছে না, অনেক ব্রড হয়ে যাচ্ছে। এবং সোর্সের পরে আমরা যাচ্ছি পরবর্তী যে ভিডিওটা রয়েছে বিগিনার্সের পর আমরা সোর্সের মধ্যে চলে যাব, যে কোন কোন বিষয়গুলো কোন কোন বই থেকে পড়বেন, কোথা থেকে পড়বেন। এবং বেশি পরিমাণ সোর্সেস আমি দেব সেটা আপনারা মোটেই ভাববেন না, আমি অথেন্টিক যতটুক দরকার এই এক্সামের জন্য সেই ততটুকুই দেওয়া হবে। আপনাদের কোয়েশ্চেন ডিফিকাল্টিস কেমন হবে আপনারা বলতে পারেন কি? কোয়েশ্চেন ডিফিকাল্টিস সেম লেভেলের হবে। এবার সেম লেভেল কেমন? আপনি কি 2015-র লেভেলটাকে সেম লেভেল মানবেন? অবশ্যই মানবেন। কি করে? 2015-তে সোর্স ছিল কম এবং ক্যান্ডিডেট ছিল কম এবং তারা প্রথমবারের মতো দিচ্ছে, তো তাদের জন্য ওটা ওদের সেম লেভেলের ডিফিকাল্টি। 2016-তে সেম, 2017-তে সেম। যখন যে এক্সাম ফেস করা হয় সমকালীন ডিফিকাল্টি থাকবেই। এবার ডিফিকাল্টিটা আপনাদের সোর্সের উপর ডিপেন্ড করে হবে। আপনারা এখন অনেক কিছুই পাচ্ছেন, আপনাদের কাছে অনেক কিছুই বেড়ে যাচ্ছে, তাছাড়া বিভিন্ন রকমের অবস্থা এখন টিআরবিটির সামনে ক্রিয়েট হয়। তো কোয়েশ্চেন ডিফিকাল্টিস তারা ওই রকম না করলেও একটা ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা তারা মেনটেন করবে। এবার কী ধরনের ক্রাইটেরিয়া? আপনার এক্সাম প্রেশার আপনি পাবেনই, একদম 100% আপনার এক্সাম প্রেশার থাকবেই, সেটা আপনি রিমুভ করতে পারবেন না। যতই মোটিভেট হয়ে থাকুন, যতই কিছু করে থাকুন, আপনার এক্সাম প্রেশার থাকবেই। আপনি রি-অ্যাটেম্প দিচ্ছেন, এটা নিয়ে অ্যাভয়েড করা যাচ্ছে না, এই কথাটা, আপনার এক্সাম প্রেশার থাকবে। তো কোয়েশ্চেন আপনার কাছে মনে হবে পাহাড় সমান, কিন্তু আপনি যদি কনসেপ্টের উপর ফোকাস করেন, বিশ্বাস করুন আপনার কাছে এক্সাম প্রেশার থাকলেও ওই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আপনি বিস্তর কিছুই সামাল দিতে পারবেন। আপনার সমস্যা হওয়ার এখানে কথা নয়, আপনি এইসব বিষয়গুলো সামাল দিতে পারবেন যদি আপনি কনসেপ্টের উপর ফোকাস করেন। এবং এই জায়গাতেই রাট্টাফিকেশান পিছিয়ে যায়, কনসেপ্ট আমাদের কাজে চলে আসে। একটা এক্সামের পার্সপেক্টিভে বলি, যদি 100টা কোশ্চেন কোনো এক্সামে হয়ে থাকে, ওই 100টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন ফ্যাক্ট বেসিস হয়, ইজি হয়। 20টা কোশ্চেন ওই যে জয় বাবা লোকনাথ বা আপনার শরণাপন্ন আপনি যে ভগবানের শরণাপন্ন হয়ে থাকেন তাকে নির্ভর করে দিতে হয়। আর এই যে 40% রয়েছে, এই 40%-এ আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। এখান থেকে আপনার এখানে যদি আপনি ভুল করে বসেন, সো ডেঞ্জারাস। কারণ ফ্যাক্ট বেসিস কোয়েশ্চেন কখনোই ভুল করা যাবে না।
যদি একটা ভুল করেন তাহলে 1.5% করে পেছনে যাবেন আপনি কাট অফ থেকে। সোজা হিসেব, একদম কাট কথা, যে 1.5% করে আপনি পেছনে যাবেন যদি একটা কোয়েশ্চেন ফ্যাক্ট বেসিসে মিস করেন। তো এইসব কোয়েশ্চেনগুলো খুব সাবধানে সামলিয়ে উত্তর দিতে হবে। আর 40 যেটা রয়েছে সেটা আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর যাবে, এটার উপর আপনি পাস করবেন, এটার উপরই আপনি মেরিট লিস্টে নাম আনতে পারবেন, এটার উপরেই আপনি ডিপেন্ড করে খুশি হতে পারবেন রেজাল্ট করে, এটার উপরে আপনি আবার নিরাশ হতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, এই দুটো পোর্শনকে আমরা সামলাতেই হবে। আর এই 20 কখনোই পাবেন না। সোজা হিসেব 150 যদি আপনার ট্যাটে থাকে, 130 নাম্বার আপনার জন্য, আর এই 20 নাম্বার আপনার জন্য নয়, এই 20 নাম্বার ভগবানের জন্য। সোজা হিসেব, একদম সোজা হিসেব। আপনি চাইলেও পারবেন না, আপনি চাইলেও পারবেন না। আমাদের ট্যাটের কথা বলছি, ত্রিপুরা ট্যাটের কথা বলছি, সি ট্যাটের কথা আমি এখানে মেনশন করছি না। আপনি চাইলেও পারবেন না। সি ট্যাটে কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর প্রশ্ন দিয়ে থাকে। তো আমাদের এখানে এমন কিছু প্রশ্ন চলে আসে আমাদের ট্যাটের বেসিসে, সেটা আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝে যাবেন। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের গুরুত্ব খুবই রয়েছে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে গুরুত্ব দেবেন। এবং সিলেবাস হচ্ছে আপনার বাইবেল, সিলেবাসকে একদম ভুলবেন না, সিলেবাসকে একদম ভুলবেন না। সিলেবাসের প্রত্যেকটা কিওয়ার্ডস আপনার কাভার হওয়া চাই। এবং পিওয়াইকিউ হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড এই এক্সামের জন্য। তো পিওয়াইকিউ কি আপনি মুখস্থ করবেন? মুখস্থ করবেন না, কোয়েশ্চেনের অপশানগুলোকে অ্যানালাইসিস করবেন। একটা কোয়েশ্চেন ধরুন, কথার কথা ধরে নেওয়া যাক, পল্লবদের, ধরুন কথার কথা, পল্লবদের যে শিব মন্দির বা কৈলাসনাথ মন্দির রয়েছে, পল্লবরা প্রতিষ্ঠিত করেছিল, সেটা কোথায় রয়েছে? কথার কথা অপশান রয়েছে কাঞ্চিপুরম, মহাবলীপুরম, বা এরকম কয়েকটা জায়গার নাম দিয়েছে। টোটাল 4টা অপশান থাকে। এই 4টা অপশানকে আপনি কাঞ্চিপুরমে আরও কী কী রয়েছে, মহাবলীপুরমে আরও কী কী রয়েছে, এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করুন, বিষয়গুলোকে দেখুন। একটা কোয়েশ্চেনে যদি 4টা অপশান থাকে, 3টাই ধরলাম আমি, 4টা, একটা তো নান অফ দি অ্যাবাভ থাকে, এই 3টাকে ধরলাম, এই 3টা থেকে আমার 3টা কনসেপ্ট বের হচ্ছে। তাহলে 100টা কোয়েশ্চেন যদি আমি সলভ করি, 3টা থেকে কটা? 300টা কনসেপ্ট বের হচ্ছে। তো এরকম 300টা কনসেপ্ট টোটাল 2015 থেকে পরীক্ষা হচ্ছে। 2015-তে একবার হয়েছে, 16-তে, 17-তে হয়েছে, 18-তে হয়েছে দুবার, 19-এ একবার, তারপর হয়েছে 21, তারপর 22, তারপর 25। কটা ইয়ার? 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে, 7, 8, 9। 9 বছরের প্রশ্ন, অর্থাৎ 150 নাম্বার করে যদি প্রশ্ন হয়, 9, 15, 135, 1350টা কনসেপ্ট। এই 1350টা কনসেপ্টকে 3 দিয়ে গুণ করুন, আপনার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। বিশ্বাস করুন, এই টেকনিকটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল, ভীষণ রকমভাবে অ্যাপ্লিকেবল। আপনি এটা করতে পারেন, আপনার জন্য এটা বেনিফিট হবে। এবং এরপরে লাস্টের যে পার্টে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে লাক, লেভার অ্যান্ড ট্রিক অবশ্যই দরকার। এখন আপনার যেহেতু অ্যাটেম্পট, সরি টু সে, আপনার জন্য লাক ফেভার করছে না, দুঃখিত, আপনার জন্য লাক ফেভার করছে না। আপনাকে লেভার এবং ট্রিকের উপর ফোকাস করতে হবে, যাতে আপনার 110 আসে, এই 110 থেকে 5 কমুক, 5 কমলে 105 যাতে হয়। এমন না হয় যে 91 আসলো, 5 কমলো বা 3 কমলো, কমে গিয়ে কাট অফটাই ক্লিয়ার হলো না। তো আপনার জন্য লাকটা ফেভার করছে না, সরি টু সে, খারাপ পাবেন না, লাকটা ফেভার করছে না। আপনাকে লেবার এবং ট্রিকের উপর ফোকাস করতে হবে। এই লেবার দিলে অটোমেটিকলি ট্রিকটা আসবে, মানে হার্ড ওয়ার্ক করলে স্মার্ট ওয়ার্কটা আমরা আয়ত্তে আনতে পারি। এরপর আমাদের দেখার বিষয় যে 1 মান্থ 2 মান্থের যে কনসেপ্টটা রয়েছে, অনেকে দেখবেন 1 মান্থ 2 মান্থ, অনেকে বলবে 3 মান্থে কমপ্লিট করে ফেলেছে, বাট 6 মান্থস আপনার জন্য রিকোয়ার্ড অ্যাভারেজ স্টুডেন্ট হলে। আর স্লো লার্নার হলে আরও একটু বেশি সময় দরকার। যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য তো 8 মাস লাগবেই সব কিছু বুঝে উঠতে। তো আপনাদের যেহেতু অ্যাটেম্পটের কথা, আপনাদের অনেক বিষয় ক্লিয়ার রয়েছে, 6 মান্থ আপনি প্লিজ দিতেই হবে, আপনাকে এখানে খাটতেই হবে 6 মাস। এখন আপনি বিশ্বাস করুন, আপনি কি করেছেন জানি না, এই 120 দিন যে সময় ছিল, 120 দিনে আপনি কতদিন ইউজ করতে পেরেছেন? সত্যি করে বুকে হাত রেখে বলবেন
আপনি কয়দিন ইউজ করতে পেরেছেন? আমার তো মনে হয় 40 থেকে 50 দিনকে প্রপার ইউজ করেছেন। ওই 40 থেকে 50 দিনে অসুবিধার সম্মুখীন হতেই হবে, কারণ আপনি বলবেন আপনার অনেক কাজ। অবশ্যই অনেক কাজ, আপনার অনেক ডিউটি, অবশ্যই অনেক ডিউটি, কিন্তু এটা কিছু চাইছে, এটা কিছু ডিমান্ড করছে। ওই ডিমান্ডকে ফুলফিল করতে হবে, আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে এখানে। এবং এখানে কম্প্রোমাইজ কোনো মতেই চলবে না। আপনার জন্য এক্সাম কম্প্রোমাইজ কোনো মতেই করবে না, আপনি নিজেই স্যাক্রিফাইস করবেন। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। এবং তারপর লাস্টের কথা, এটা না বললেই নয়, আপনাকে আপনিই সাহায্য করুন। সবচাইতে বেশি আপনাকে আপনারই দরকার। এবং এখানেই আমাদের প্রবলেমটা হয়। আমরা কোচিং ইনস্টিটিউটের প্রতি বা বিভিন্ন দাদা, আমার কথাই বলুন, আমার উপর ডিপেন্ডেবল হলেন, এরকম করবেন না প্লিজ। আপনাকে একটা ওয়ে বা স্ক্যাফোল্ডিংয়ের কাজ করে দেবে। কুমড়ো গাছ তো দেখেছেন, কুমড়ো বা লাউকে কি করতে হয়? লাউ গাছ যখন ওঠে তখন একটা মাচা দিতে হয়। এই টিচারের কাজটাই হচ্ছে মাচা তৈরি করে দেওয়া। এবার পুরো মাচাতে জুড়ে আপনি কি ভালো ফসল দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আশা করি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন। তো এরপর আমরা দেখব লাস্টের যে পার্টটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। এতক্ষণ ধরে আমাকে সহ্য করেছেন, শুনেছেন। নেক্সট ভিডিওতে বিগিনার্সের কথা আলোচনা করব, বিগিনার্সটা কিভাবে শুরু করতে পারে। এরপরে সোর্সের কথা বলবো, কোন কোন সোর্স দরকার, ট্যাট 1-এর জন্য কোন কোন বই এবং ট্যাট 2-এর জন্য কোন কোন বই। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। এবং পাথরকুচি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুধুমাত্র পাথরকুচি নয়, পাথরকুচি 2.0।